হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পার্টাকাস টিভি সিরিজ সিজন 2 এর এক্সপ্লেইনে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সিজন 2 এর গল্পের গত পর্বে আমরা দেখেছিলাম ক্রিক্সাস এবং এলিকং এর অনুসারীরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু স্পার্টাকাস ক্রিক্সাসকে সমর্থন করে নিভিয়াকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নেয়। কি করতে চলেছিল স্পার্টাকাস সেটা আমরা একটু পরে দেখব, কিন্তু এ পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব ওয়েনোমাসকে ধরে নিয়ে আসার পর আশুর তার সাথে ঠিক কী করতে চলেছিল। বাতেরাসের বাড়িতে অবস্থান করা গ্রেবারের কাছে ওয়েনোমাসকে নিয়ে আসার পরে তার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়। ওয়েনোমাসের পিঠে উত্তপ্ত একটা লোহার পাত দিয়ে ব্যান্ডিং করে দেওয়া হয়, কিন্তু একজন শক্ত সামর্থ্য এবং কঠিন মানসিকতার যোদ্ধা হিসেবে ওয়েনোমাসের খ্যাতি ছিল চারিদিকে, তাই এই নির্যাতনের পরেও তখনও তাকে নীরব থাকতেই দেখা যায়। তবে রোমান সেনাদের নির্যাতনের পর তাকে আশুরের হাতে তুলে দেওয়া হয়। এরপর আশুর মেতে ওঠে ওয়েনোমাসের উপরে প্রতিশোধ নিতে। দুটো কাঠের খুঁটির সাথে বেঁধে চাবুক মারতে শুরু করে সে তাকে। সেদিন অন্ধকার না হওয়া পর্যন্ত বেত্রাঘাত চলতে থাকে। নিজের খায়েশ মেটানোর পাশাপাশি ওয়েনোমাসের উপরে অত্যাচার হচ্ছিল মূলত স্পার্টাকাস কোথায় রয়েছে সেটা জানার জন্য। কিন্তু এত অত্যাচার সহ্য করার পরেও একেবারে নিশ্চুপ ছিল এক সময়কার প্রভাবশালী এই ক্রীতদাস ট্রেনার। ওয়েনোমাসকে পেটানো শেষ হলে তার সাথে দেখা করতে আসে লিডিয়া। আশুর তাকে বলে সে একজন জঘন্য দাস ছিল এবং এর কারণে লিডিয়া মৃত্যুর দ্বার প্রান্তেও পৌঁছে গিয়েছিল। লিডিয়ার পেটের আঘাতে তৈরি হওয়া ক্ষতগুলি আশুরই সেলাই করেছিল সেই ম্যাসাকারের দিন। তার খাবার এবং পোশাকের ব্যবস্থা করেছিল আশুর। এছাড়া সাধারণ মানুষের কাছে লিডিয়া আজকে যে দেবতায় পরিণত হয়েছে সেটাও আশুরেরই কারণে। অবশেষে আশুর লিডিয়াকে আরও বলে ওয়েনোমাস স্পার্টাকাসের অবস্থান কখনোই বলবে না। এরা দুজন এখন আলাদা থাকলেও তাদের মানসিকতা এক। ক্রীতদাস সবসময় শুধু ক্রীতদাসদেরকেই সাপোর্ট করে, আর এটা আমাদেরকে মেনে নিতে হবে। আশুরের কথাগুলো শোনার পর লিডিয়া ওয়েনোমাসকে একটা প্রস্তাব দেয়। সে বলে যদি ওয়েনোমাস তার প্রতি আনুগত্য স্বীকার করে তবে সে বেঁচে যাবে, কিন্তু ওয়েনোমাস রাগে দাঁত চেপে সেটা অস্বীকার করে। কিন্তু এ সময় সে নিভিয়াকে খোঁজার ব্যাপারে গ্ল্যাডিয়েটরদের পরিকল্পনার কথাটাও বলে দেয়। ওয়েনোমাস এটা কেন করেছিল সেটা ঠিক বোঝা গেল না, তবে খবরটা শুনে প্রচণ্ড বুদ্ধিমান আশুর অনুমান করে যে খনিতে নিভিয়াকে বন্দি করে রাখা হয়েছে, সেখানে হয়তো উদ্ধার অভিযানের চেষ্টা করা হবে এবং এতে তাদের হয়তো লাভই হবে। যা হোক, অন্যদিকে এর পরের দৃশ্যে দেখা যায় একটা গাড়ি ধীরে ধীরে নিভিয়াকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেই খনির দিকে চলতে শুরু করেছে। এই খনির ভেতরে হাজার হাজার ক্রীতদাসকে প্রচণ্ড পরিশ্রম করানো হচ্ছিল। শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে লোকগুলো নিদারুণ কষ্টের জীবনযাপন করছিল। স্পার্টাকাস একসময় একজন ক্রীতদাসের ছদ্মবেশে সতর্কতার সাথে সেই খনিতে প্রবেশ করে। এখানে তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্রিক্সাসের প্রিয়তমা নিভিয়াকে উদ্ধার করা, আর এই পরিকল্পনাটা তারা আগের দিন বিকেলেই করেছিল এবং যেটা আমরা গত পর্বের শেষের দিকে দেখতে পেয়েছিলাম। তবে সে জানতো যদি এখানে কিছু একটা ভুল হয়ে যায় তবে তাদের পালানো এখান থেকে সম্ভব নাও হতে পারে। ওদিকে খনিতে প্রবেশ করা সেই গাড়িতে বিল একজন ক্রীতদাস মালিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং অন্যদের ক্রীতদাসের ছদ্মবেশে খনির তত্ত্বাবধায়কের কাছে এই দাসদেরকে সমর্পণ করে সে। কিন্তু খনির তত্ত্বাবধায়ক ওভারসিয়ার তাকে জিজ্ঞাসা করে সে কেন এত দেরি করলো এবং এই দেরির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আসলে এটা ছিল একটা বাহানা মাত্র সেই ওভারসিয়ারের, কারণ দেখা যায় ফাইন হিসেবে ক্রীতদাসদের মধ্য থেকে সেই লোকটা মিলাকে এবার একটা খুপড়িতে নিয়ে যায়। সেখানে ওভারসিয়ার মিলাকে ধর্ষণ করার চেষ্টা করে। আসলে এটাই ছিল ক্ষতিপূরণ, কিন্তু মিলা এই সময় দেখতে পায় সেখানে এই খনির একটা ম্যাপ রাখা রয়েছে, যেটাতে খনির পূর্ব সেক্টরের গভীরতা সম্পর্কেও ডিটেইলে বর্ণনা করা হয়েছে। ম্যাপটা দেখেই মিলা বুঝতে পারে এই ম্যাপ তার দরকার, তাই সে ওভারসিয়ারকে প্রলুব্ধ করে এবং সে এমন ভাব করে যেন সে তার প্রস্তাবে রাজি। কিন্তু ওভারসিয়ার যখন তার দিকে এগিয়ে আসে তখন মিলা এই পিশাচ লোকটাকে সেখানেই হত্যা করে। এদিকে মিলা ভেতরে থাকায় বাইরে স্পার্টাকাস বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তবে সেই সময় একজন প্রহরী ধীরে ধীরে স্পার্টাকাসের কাছে এগিয়ে আসে এবং ছদ্মবেশে থাকায় স্পার্টাকাসকে চিনে ফেলে সে। এই লোকটা কলোসিয়ামের যুদ্ধে তাকে গ্ল্যাডিয়েটর হিসেবে দেখেছিল এক সময়, আর তাকে চিনে ফেলার বিষয়টাও এবার স্পার্টাকাসও বুঝতে পারে, আর তাই বিনা দ্বিধায় স্পার্টাকাস এবং তার সঙ্গীরা সেখানকার অন্য রক্ষীদেরও এবার একত্রে আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই রক্ষীদের সবাইকে তারা মেরে ফেলে।
তারপর স্পার্টাকাস তার দুজন লোককে গার্ডদের ইউনিফর্ম পরিয়ে সেখানে পাহারায় নিযুক্ত করে এবং অন্যদেরকে নিয়ে সে খনির ভেতরে প্রবেশ করে। ওদিকে এর মধ্যেই মিলা বাইরে বেরিয়ে এসেছিল এবং তাদের সাথে যোগ দিয়েছিল। তো খনির ভেতরে প্রবেশ করার পর তারা নিভিয়াকে কোথাও খুঁজে পায় না। এরপর তারা খনির শ্যাফটের কেন্দ্রস্থলে এসে পৌঁছায়। আবছা আলো স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে অগণিত নগ্ন এবং মেহনতি কৃতদাসদের দেখে স্পার্টাকাসের চেহারা এবার গম্ভীর হয়ে ওঠে। এ সময় সে সেখানেই ঘোষণা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এই সমস্ত কৃতদাসদের মুক্ত করবে সে। ওদিকে ততক্ষণে ক্রিক্সাস তার প্রিয়তমা নিভিয়ার জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আবেগকে নিয়ন্ত্রণ না করতে পেরে একসময় সে নিভিয়ার নাম ধরে জোরে জোরে ডাকতেও শুরু করে, কিন্তু ক্রিক্সাস তার প্রিয়সীর কাছ থেকে কোনোই সাড়া পাচ্ছিল না। কিন্তু হঠাৎ একটা জায়গায় বিল কাঁধের দাসদের চিহ্নযুক্ত এক নারী দাসীকে দেখে ক্রিক্সাসকে সেখানে ডেকে নিয়ে আসে। মেয়েটাকে দেখে ক্রিক্সাস নিজের মধ্যে একটা উত্তেজনা টের পায়। আসলে এটাই ছিল নিভিয়া। ধীরে ধীরে ক্রিক্সাস এবার তার প্রেমিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে এবং তারা প্রচণ্ড আবেগে একে অপরকে জড়িয়ে ধরে। অনেকদিন পরে নিভিয়াও তার প্রিয়তমকে দেখতে পেয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ক্রিক্সাসকে কাছে পেয়েছিল নিভিয়া। ওদিকে ওরা যখন ভেতরে রয়েছে তখন প্রবেশ পথে গ্রেবারের এক লেফটেন্যান্ট সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসে। আর এদের মধ্যে এবার আশুরকেও দেখা যায়। আশুর এখানে এসেছিল ওয়েনোমাসের কাছ থেকে শোনা সেই কথার প্রেক্ষিতে। আর এই রক্ষী সেজে থাকা কৃতদাসী লোকদেরকে দেখেই আশুর বুঝতে পেরেছিল এরা কারা। তাই সে কোনো কথা না বলেই হঠাৎ প্রবেশদ্বারের রক্ষীদের উপর আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে সে। এই বিষয়টা দেখে অন্য সেনারা যখন তাকে ধরতে যাবে তখন সে রক্ষীদের হাতে ছাপ দেয়া কৃতদাসদের চিহ্নগুলো দেখায় এবং সবার কাছে বলে এরা আসলে স্পার্টাকাসের সাথে পালিয়ে আসা কৃতদাস। আশুরের কথায় আশ্বস্ত হয়ে রোমান সেনারা স্পার্টাকাসের দলকে ধরতে এবার খনির মধ্যে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যেই স্পার্টাকাসদের মুখোমুখি হয় তারা এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় প্রচণ্ড লড়াই। এক পর্যায়ে রোমান সৈন্যরা একটা আবদ্ধ জায়গায় এই পুরো দলটাকে আটকে ফেলে। তবে সে সময় স্পার্টাকাস লক্ষ্য করে এই বদ্ধ সংকীর্ণ জায়গায় তাদের শক্তি প্রয়োগ করার মতো তেমন কোনো উপায়ই নেই। সে আরও লক্ষ্য করে এই সৈন্যদের মধ্যে এবার আশুরও রয়েছে। এই অবস্থায় আর কোনো দ্বিধা না করে স্পার্টাকাস সবাইকে কভার করে এবং পিছু হটতে নির্দেশ দেয়। তবে মিলা তার সাথে নিয়ে আসা সেই ম্যাপ বরাবর অনুসরণ করতে থাকে এবং পুরো দলকে তার পেছনে পেছনে আসতে বলে। এই ম্যাপটা সেদিন পুরো স্পার্টাকাসের দলটাকে ভীষণভাবে সাহায্য করেছিল। খনির সুড়ঙ্গ ধরে কিছু সময় এগোনোর পর তারা একটা লোহার গেট দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। কিন্তু পালাতে কিছুটা দেরি হয়ে যাওয়ায় ক্রিক্সাস শেষ পর্যন্ত ধরা পড়ে যায় রোমান সেনাদের হাতে। এ সময় সে রোমান সেনাদের সাথে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু করলে কি হবে? আশুরের আঘাতে আহত হয় ক্রিক্সাস এবং শেষ পর্যন্ত বন্দী হয় সে। ক্রিক্সাসের এই অবস্থা দেখেও স্পার্টাকাসের লোহার দরজা বন্ধ করে নিভিয়াকে নিয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ভাগ্যের কি নির্মম পরিহাস! সাময়িক সময়ের জন্য হলেও ক্রিক্সাস এবং নিভিয়া মিলিত হলেও আবার তারা আলাদা হয়ে গিয়েছিল। এরপর খনি থেকে বেরিয়ে পলাতক গ্ল্যাডিয়েটররা পাশের জঙ্গলে লুকিয়ে পড়ে। অন্যদিকে আশুর সহ গ্রেবারের সৈন্যরা পিছু নিয়ে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে তাদের দিকে অগ্রসর হতেও শুরু করেছিল। পালানোর সময় বেশ কিছু কৃতদাস স্পার্টাকাসদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাদের খুঁজতে গিয়ে স্পার্টাকাস দেখতে পায় রোমান সেনাদের দেখে সে বুঝতে পারে এরা তাদের খোঁজেই এসেছে। তাই সে পাতায় ঢাকা ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারপর সেনাদের উপরে নজর রাখতে চেষ্টা করে সে। কিছুক্ষণের মধ্যেই একদল সৈন্য যখন তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন মনস্তাত্ত্বিক চাপ সহ্য করতে না পেরে নিভিয়া পালানোর চেষ্টা চালায়। আর এই বিষয়টা টের পেয়ে যায় রোমান সেনারা। ফলে মুহূর্তের মধ্যে গ্ল্যাডিয়েটররা রোমানদের সাথে ভয়ঙ্কর এক যুদ্ধে লিপ্ত হয়। একসময় সৈন্যরা নিভিয়াকে ধরেও ফেলে এবং তাকে মাটিতে ফেলে দেয় তারা। যখন মনে হচ্ছিল নিভিয়ার জীবন প্রদীপ নিভে যেতে চলেছে তখন মিলা সেই সৈনিকের কোমরে লাফিয়ে উঠে তাকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করে। সেখানে একটা ভয়ানক যুদ্ধের পর স্পার্টাকাস এবং তার সহযোদ্ধারা মিলে সব রোমান সৈন্যকে হত্যা করে ফেলে। কিন্তু স্পার্টাকাস খেয়াল করছিল তার মাত্র কয়েকজন যোদ্ধা তখন আর বেঁচে আছে। তবে যারা মারা গিয়েছিল তাদের কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এর কিছুক্ষণ পর সেখানে স্পার্টাকাসের অনুগামীদের আরেকটি দল এসে উপস্থিত হয়। এরপর সবাই মিলে যাত্রা করে সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু নিভিয়া দুর্বল হয়ে পড়ায় একসময় মাটিতে লুটিয়ে পড়ে সে
প্রচণ্ড নির্যাতন সহ্য করে নিভিয়ার দুর্বল শরীর আর সহ্য করতে পারছিল না এই ধকল। নিভিয়ার এই অবস্থা দেখে বিল এবং মিলা এবার তাকে সাহায্য করার চেষ্টা করে। যা হোক, অন্যদিকে আসুর এবং গ্রেবারের ডেপুটি লেফটেন্যান্ট একসময় সেই স্থানে এসে পৌঁছেছিল যেখানে কিছুক্ষণ আগে স্পার্টাকাসের সাথে রোমানদের যুদ্ধ হয়েছিল। চারিদিকে রোমান সেনাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে আসুর বুঝতে পারে কিছুক্ষণ আগে এখানে একটা যুদ্ধ হয়েছে। থমথমে পরিবেশ দেখে লেফটেন্যান্ট তার লোকদের সতর্কতার সাথে ক্রীতদাসদের মৃতদেহগুলোকে গাছের সাথে ঝুলিয়ে দেওয়ার পরামর্শ দেয়। আসুর জানত এই সামান্য কয়েকজন রোমান সেনা নিয়ে স্পার্টাকাস এবং তার দলকে ধরা কঠিন হবে, তাই সে ডেপুটিকে বলে আরও কিছু সৈন্যকে সেখানে নিয়ে আসতে যাতে শক্তি বৃদ্ধি করা যায়। কিন্তু ডেপুটি এবার সরাসরি আসুরের প্রস্তাব প্রত্যাখ্যান করে। উপরন্তু সে তার সৈন্যদের কয়েকটা দলে বিভক্ত হয়ে আশেপাশে তল্লাশি চালানোর নির্দেশ দেয়। এই ডেপুটির বিশ্বাস ছিল সাধারণ কয়েকজন ক্রীতদাসের সাথে তার প্রশিক্ষিত সৈন্যরা খুব সহজেই পেরে উঠবে। এদিকে এরা যখন স্পার্টাকাসদের খোঁজায় ব্যস্ত, তখন অন্যদিকে স্পার্টাকাসের কিছু যোদ্ধা বিশ্রামের জন্য মাটিতে বসে পড়ে। আর এর কিছু সময় পর তারা হঠাৎ রোমান সৈন্যদের আক্রমণের শিকার হয়। ফলে আবার শুরু হয় একটা লড়াই, সারভাইভ করার লড়াই। কিন্তু মিলাকে বাঁচাতে গিয়ে বিল একসময় পেটে ছুরিকাঘাত খায়। তবে সৌভাগ্যবশত স্পার্টাকাস অত্যন্ত দক্ষ ছিল, তাই সে বাকি সৈন্যদের হত্যা করতে সক্ষম হয়। বিলের আঘাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। স্পার্টাকাস খেয়াল করে মাত্র 3 জন গ্ল্যাডিয়েটর লড়াই করার অবস্থায় আছে। তাছাড়া মিলা নিজেও এখন বেশ ক্লান্ত এবং তার নিভিয়াকে বয়ে নিতে হচ্ছিল, ফলে চলার ক্ষমতাও হ্রাস পাচ্ছিল তার। দলের সবার অবস্থা দেখে স্পার্টাকাস তার 2 সঙ্গীকে ভিসুভিয়াস আগ্নেয়গিরির দিকে যেতে নির্দেশ দেয়। স্পার্টাকাস আশা করছিল ভিসুভিয়াসের দিকে গেলে হয়তো এলিকনকে তারা খুঁজে বের করতে পারবে। কিন্তু এ সময় হঠাৎ তারা কিছু সৈন্যের কণ্ঠস্বর শুনতে পায় এবং আবারও সামনে এগোতে শুরু করে। মাত্র কয়েক মিনিট হাঁটার পর গাছে ঝুলানো অবস্থায় তাদের সহকর্মীদের দেখতে পায় স্পার্টাকাস। এ সময় রোমান সেনাদের আরেকটা দল তাদেরকে তাড়া করে আসে। এরা ছিল আসুর এবং ডেপুটির সেনা দল। ভয়ঙ্কর মানুষগুলোকে দেখে এবার স্পার্টাকাস কিছুটা হতাশই হয়ে যায়। কিন্তু এই পোড়খাওয়া মানুষটি সত্যিই একজন কঠিন মানুষ ছিল, যে কোনো পরিস্থিতিকেই সে মোকাবেলা করতে সক্ষম ছিল। তো সেখানে সেদিন স্পার্টাকাস একাই রোমান সৈন্যদের সাথে যেভাবে লড়েছিল এবং একে একে সকলকে হত্যা করেছিল, সেটার বর্ণনা দেওয়া প্রচণ্ড কঠিন কাজ। গ্রেবারের ডেপুটি যে দলটির নেতৃত্ব দিচ্ছিলেন সে পেটে প্রচণ্ড আঘাত পায় এবং পালিয়ে একটা জায়গায় চলে আসে। কিন্তু তারপরেও সে তার আশেপাশের সৈন্যদের কাছে সাহায্যের জন্য চিৎকার করে। কিন্তু আসুর জানত এই চিৎকারে স্পার্টাকাস তাদের উপস্থিতি টের পেয়ে যাবে, ফলে এতে তার জীবনও বিপন্ন হবে। তাই সে ডেপুটিকে সেখানেই হত্যা করে ফেলে। অন্যদিকে বার্টিয়াটাস হাউস থেকে গ্রেবার কয়েকদিন পর রোমে ফিরে এসেছিল এবং অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। স্পার্টাকাসকে বেশ কয়েক মাস ধরেই তাড়া করা হচ্ছিল, কিন্তু তার সব প্রচেষ্টাই একে একে ব্যর্থ হয়ে যাচ্ছিল। এরকমই একদিন গ্রেবারের শ্বশুর এবং ভ্যালিয়াস নামে রোমের একজন প্রশাসনিক কর্মকর্তা তার সাথে দেখা করতে আসে। ভ্যালিয়াস ছিল স্থানীয় প্রশাসকের চাচাতো ভাই এবং গ্রেবারের সমান পদে অধিষ্ঠিত ছিল সে। কিন্তু এই দুজনের মধ্যে প্রায় সবসময়ই একটা মতপার্থক্য দেখা যেত। ভ্যালিয়াসের খুব ভালো একটা পারিবারিক ঐতিহ্য ছিল। তো সেদিন এলিসিয়া ভ্যালিয়াসের জন্য প্রাসাদে একটা ভোজসভার আয়োজনের প্রস্তাব দেয়। এলিসিয়া চাইছিল তাদের সম্মানে কিছু করা হলে এরা স্পার্টাকাসকে ধরতে গ্রেবারকে অন্তত সাহায্য করতে পারবে। কিন্তু গ্রেবারের মত ছিল অন্যরকম। সে তখনও লিডিয়ার উপরে ভরসা করেছিল। সে বিশ্বাস করত লিডিয়ার ভবিষ্যৎবাণী একদিন সত্যি হবে এবং স্পার্টাকাস তার হাতেই মারা পড়বে। গ্রেবারের এ ধরনের মানসিকতা এলিসিয়াকে তার থেকে দিনে দিনে সরিয়ে দিচ্ছিল, কারণ এলিসিয়া কখনোই এই তন্ত্র মন্ত্র বা আধ্যাত্মিকতায় বিশ্বাস করত না। কিন্তু গ্রেবার ছিল তার ঠিক উল্টো। তাই এলিসিয়ার মনে এবার নতুন পুরুষের চিন্তাও উদয় হতে শুরু করেছিল। মানে সে গ্রেবারকে ছেড়ে এবার ভ্যালিয়াসের দিকে তার মনোযোগ দিয়েছিল। এরপর একদিন গ্রেবার রোম থেকে আবার ক্যাপোয়াতে ফিরে আসে। সেদিন সেখানে কিছু সৈন্যকেও আসতে দেখা যায়। তারা সাথে করে কয়েকজন বন্দীকে নিয়ে এসেছিল। তবে অবাক করা বিষয় হলো এই বন্দীদের মধ্যে ক্রিক্সাসও ছিল। আর ক্রিক্সাসকে দেখে গ্রেবার প্রচণ্ড খুশি হয়ে ওঠে এবং ক্রিক্সাস সহ পালাতক বন্দীদের অন্ধকূপে বন্দি করার নির্দেশ দেয় সে। সেই অন্ধকূপে ক্রিক্সাসের সাথে দেখা হয় কোস ওয়েনোমাসের। ক্রিক্সাসদের আটক করা উপলক্ষে সেদিন প্রাসাদে বিরাট একটা ভোজসভার আয়োজন করা হয়। টিপিক্যাল রোমান সংস্কৃতির নামে নারীদের নগ্নদেহের দুর্দান্ত প্রদর্শনী
প্রভাবশালী এবং বিত্তশালী রোমান অতিথিদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিল। ভোজ অনুষ্ঠান যখন চূড়ান্ত পর্যায়ে, তখন গ্রেবার তার সাম্প্রতিক গ্রেপ্তারের কথা গর্ব করে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলতে শুরু করে। তার ঘোষণার পরেই স্পার্টাকাসের সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন যোদ্ধা মানে ক্রিক্সাস, ওয়েনোমাউথ সহ অন্যদেরকে সেই মঞ্চে নিয়ে হাজির করা হয়। এরপর ক্রীতদাসদেরকে অত্যাচারের পৈশাচিক খেলায় মেতে ওঠেন এই প্রভাবশালীরা। নিজের খ্যাতিকে সবার সামনে প্রকাশ করার লক্ষ্যে গ্রেবার এবার ঘোষণা করেন এই ক্রীতদাসরা লিডিয়ার পরিবারকে ধ্বংস করে দিয়েছে, তাই তাদের শাস্তি দেয়া এখানকার সবার কর্তব্য। এ সময় সে লিডিয়াকে বলে ক্রিক্সাসকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু লিডিয়া তাকে আঘাত করতে চায় না। তবে নিভিয়া বেঁচে আছে শুনে এবার লিডিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে ক্রিক্সাসের প্রতি, কিন্তু অন্য গ্ল্যাডিয়েটররা এ সময় করুণ পরিণতির মুখোমুখি হয়। এই হতভাগ্য ক্রীতদাসদের জিহ্বা নিষ্ঠুরভাবে কেটে ফেলা হয়। এক কথায় বলা যায় তাদের সাথে জবাই করা পশুর মতো আচরণ করা হয়েছিল সেদিন। সবশেষে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়। আসলে এগুলো সেই রোমান যুগে রোমান অভিজাতদের কাছে ছিল খুবই ছেলে খেলার মতো একটা ব্যাপার। একটা পশুরও যে সম্মানটা ছিল, সেই সম্মানটা একজন ক্রীতদাসের ছিটে ফোটাও ছিল না। আশা করি এতক্ষণ যারা এই এক্সপ্লেইনটা দেখেছেন তারা এই বিষয়টা খুব ভালো বুঝতে পেরেছেন। তো যাই হোক, এরপরে দেখা যায় এলিসিয়াকে। ক্রীতদাসদের হত্যা করার সময় সে ভ্যালিয়াসের দিকে মোহিত হয়ে তাকিয়েছিল এবং তাকে তার স্বপ্নপুরুষ হিসেবে মনে মনে কল্পনাও শুরু করেছিল সে। এলিসিয়া ভেবেছিল গ্রেবারের চেয়ে বেশি সক্ষম এবং প্রতিশ্রুতিশীল এই ভ্যালিয়াস। তার এই চিন্তার কথা এলিসিয়া সেদিন একসময় তার বাবার কাছেও জানায়, কিন্তু তার বাবা এসব কথা শুনে তাকে বলে গ্রেবার এখনও তোমার স্বামী এবং সে এমন কোনো কাজ করেনি যে তাদের পরিবারের সুনামকে নষ্ট করবে, আর তাকে তোমার এখনই বেছে নিতে হবে। এছাড়া এলিসিয়া এখন গ্রেবারের সন্তানকে তার পেটে ধারণ করছে, তাই এ ধরনের হাস্যকর চিন্তাভাবনা এলিসিয়া যেন এখনই ত্যাগ করে। কিন্তু প্রচণ্ড স্বার্থপর এলিসিয়া তার মনোভাবের কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন করেছিল না। সে ভ্যালিয়াসকে খুঁজে বের করে তাকে তার ভালোবাসার কথা জানায়। ধূর্ত ভ্যালিয়াসও এলিসিয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। সে চিন্তা করে যদি দুই পরিবার একত্রিত হয় তবে তাদের সম্পদ এবং ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু এই পরিণতির সফল করার জন্য দুটো সমস্যা ছিল। এর একটা হচ্ছে এলিসিয়ার পেটের সন্তান এবং অন্যটি হচ্ছে গ্রেবারের সাথে বিবাহ বিচ্ছেদ। তো কি হয়েছিল এ দুটোর বিষয়ে সেটা আমরা সময় হলেই দেখতে পাবো। কিন্তু এরপরে দেখা যায় লিডিয়া এলিসিয়ার বাবাকে লক্ষ্য করছে এবং তার কাছে এগিয়ে আসছে, আর তারপরেই সে বুড়ো লোকটির সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে। কি জটিল একটা ব্যাপার এবং এদের রুচিবোধ। তো সেই জটিল মুহূর্তে এলিসিয়া এই দৃশ্যটা দেখতে ফেলে। কিছুক্ষণ পর লিডিয়া যখন বাইরে বেরিয়ে আসে তখন সে তাকে ভীষণ রাগ করতে শুরু করে। এমনকি ক্ষুব্ধ হয়ে এলিসিয়া লিডিয়ার মুখে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় এবং তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করারও চেষ্টা চালায়। কিন্তু সেই মুহূর্তে লিডিয়া একটা চাল চেলে বসে। বুদ্ধিমতী মহিলা বলতেই হবে। সে এলিসিয়াকে জানায় তার বাবা গ্রেবারের সাথে তার বিয়ে ভেঙে দিতে ইচ্ছুক। লিডিয়ার এই কথা শুনে এলিসিয়া এবার একটা হোঁচট খায়, আর স্বাভাবিকভাবেই সে শান্ত হয়। আসলে সে তো এটাই চাইছিল এবং এটা বলাই বাহুল্য যে সে লিডিয়াকে তখন মুক্ত করে দেয়। মূলত এভাবেই একাধিকবার লিডিয়া তার কৌশল ব্যবহার করে বেঁচে গিয়েছিল। আর অন্যদিকে স্পার্টাকাস এবং তার 4 জনের দল তখনও পালানো অব্যাহত রেখেছিল। সারা রাত ধরে চলার পর দূর থেকে তারা বিসুবিয়াস আগ্নেয়গিরির দেখাও পাচ্ছিল। তবে সেই মুহূর্তে সৈন্যদের একটা ছোট স্কোয়াড তাদের কাছে এসে থামে, আর স্পার্টাকাস ভাবে এবার আর তার শেষ রক্ষা হলো না। কারণ পথের ক্লান্তি, ক্ষুধা এবং রোমানদের সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধের কারণে তার শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। কিন্তু তারপরেও আসন্ন বিপদের মুখোমুখি হওয়ার জন্য স্পার্টাকাস এবং মিলা তাদের শেষ শক্তি দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে এই লোকগুলো রোমান সৈন্য নয়, এরা তাদের ভাই এলিকং এবং তার সঙ্গীরা। এদের সাথে তাদের জীবন ও মৃত্যুর একটা বন্ধন তৈরি হয়েছে। অতীতে ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, সত্যিকারের ভাইরা সবসময় ভাইদের পাশেই থাকে। আর এটা ছিল একে অপরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এলিকংদের দেখে মিলা এবার আনন্দে কান্না করে ফেলে। অনেক ভাইকে উৎসর্গ করে অবশেষে কিছুটা নিরাপত্তার নিশ্চয়তা পাইছে। তবে যাই হোক, ক্রিক্সাস এবং ওয়েনোমাস কিন্তু তখনও গ্রেবারের হাতে বন্দী ছিল এবং তাদের উদ্ধার করা খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু কিভাবে তাদের উদ্ধার করা হয়েছিল, নাকি তারা মারা গিয়েছিল গ্রেবার এবং আসুরের হাতে, সেই পর্বের গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি।
তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে বেল বাটনটিও ক্লিক করে দিবেন, কারণ নতুন ভিডিও আপলোড হলে সেটা নোটিফিকেশান আপনারা যাতে অনায়াসেই পেতে পারেন। তবে বন্ধুরা, অনেকেই আপনারা অনুরোধ করেছেন প্রতিটা এপিসোডের দৈর্ঘ্য যেন আরেকটু দীর্ঘ হয়। আমি চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে, তবে কাহিনীর ধারাবাহিকতা এবং একটা শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিটা এপিসোড 20 মিনিট প্লাস আমি দেওয়ার চেষ্টা করব। তবে সাথে এটাও কথা দিচ্ছি, সবাই অন্তত 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা এপিসোডকে রাখতে বলেছিলেন, তো সেটাও চেষ্টা থাকবে আমার তরফ থেকে। আশা করছি সামনের পর্ব থেকেই এই বিষয়টা আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি খুব শীঘ্রই এর পরের পর্ব নিয়ে। টেক কেয়ার।